সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনের পরিবারের পক্ষ থেকে কপোতক্ষ নদের ক্লাস 3-তে তোমাদের সবাইকে আমি জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা কপোতক্ষ কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব, অর্থাৎ কবির মনের অবস্থা আসলে কেমন ছিল কপোতক্ষ কবিতা লেখার সময়, তিনি কিভাবে তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদীকে মিস করছিলেন, সেই ব্যাপারগুলো আজ আমরা দেখব। এর প্রেক্ষাপট আমরা আলোচনা করব। গত দুটো ক্লাসে, প্রথম ক্লাসে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি কপোতক্ষ নদ কবিতার ছন্দ বিশ্লেষণ এবং সনেটের আসলে কি কি বৈশিষ্ট্য থাকে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে এই কপোতক্ষ নদ কবিতার অষ্টক এবং শতকের ছন্দ মিল নিয়েও আজকে আমরা কবিতা পড়ব এবং কবিতার মূল ভাবটা আসলে আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো, এখানে আমাদের কবি বলছেন, এখানে কবি শুরু করতেছেন কবিতা। কবি কখন এই কবিতাটা লিখছিলেন? কবি যখন এই কবিতাটা লিখছিলেন তখন কবি ছিলেন ফ্রান্সের ভার্সাই নগরীতে। কবির দ্বিতীয় স্ত্রী সোফিয়া, তিনি ফ্রান্সের একজন মহিলা ছিলেন, তাই তিনি হচ্ছে এই সময় ভার্সাইতে অবস্থান করছিলেন। তো এইখানে থাকা অবস্থায় নির্জনতার মাঝে তিনি হঠাৎ করে নস্টালজিক হয়ে ওঠেন এবং তার শৈশবকে তিনি মিস করতে থাকেন। আর তার শৈশব কেটেছিল যশোরের কেশবপুরের সাগরদাড়ি গ্রামে, যে গ্রামের পাশ দিয়েই কপোতক্ষ নদ বয়ে গেছে। তাই তার শৈশবকে তিনি মিস করছিলেন। আর এই শৈশবকে মিস করার রূপক হিসেবে তিনি আমাদের সামনে এই একটা অনুষঙ্গ হিসেবে আমাদের সামনে নিয়ে এসেছেন কপোতক্ষ নদকে। আসলে কপোতক্ষ নদের উসিলায় তিনি তার শৈশবকে মিস করছেন, ফিরে যেতে চাচ্ছেন তার শৈশবে। তা কি বলছেন দেখেন, উনি বলছেন এখানে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে। মানে কি? সতত মানে সবসময়, হে নদ তুমি পড়ো মোর মনে, মানে নদী তোমার কথা আমার সবসময় মনে পড়ে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। মানে এই বিরলে মানে হচ্ছে একাকী, নিরিবিলি, নির্জনে। মানে আমি যখনই একাকী থাকি, নিরিবিলি থাকি, নিরালাই থাকি, তখনই তোমার কথা আমার মনে পড়ে। তারপর উনি বলছেন, সতত জ্যামতি লোক নিশার স্বপনে, মানে জ্যামতি মনে যেভাবে, তা সবসময় যেভাবে লোক মানুষ নিশার স্বপনে, রাতের স্বপ্নে কি করে? শোনে মায়া মন্ত্রধ্বনি। মানে সবসময় মানুষ যেমন রাতের স্বপ্নের মধ্যে মায়া মন্ত্রধ্বনি শোনে, সেটা আবার কি স্যার? ধরো তুমি কাউকে খুব বেশি পছন্দ করো, তা তার রাত্রে ঘুমের মধ্যে তার পায়ের নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছ, যেন সে তোমার আশেপাশে কোথাও আছে, তোমার পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এটাকে আসলে তো সে আসে নাই, বাট তুমি স্বপ্ন দেখতেছো। তা এই ধরনের মায়া মন্ত্র ধ্বনি অনেক সময় শোনে, মধুর আওয়াজ শোনে, সঙ্গীত শোনে। মানে আসলে সুস্বপ্নে, ভালো স্বপ্নে মানুষ যেটা করতে চায়, যেটা দেখতে চায়, তা অনেক সময় তার স্বপ্নের মধ্যে প্রতিফলিত হয়। তা এটাকে উনি বলতেছেন মায়া মন্ত্র ধ্বনি শোনার সাথে তুলনা করতেছে। তোমরা এটাকে তুলনা করতে পারো প্রেমিকার পায়ের নুপুরের আওয়াজ শোনার সাথে। ভালোবাসার মানুষের পায়ের নুপুরের আওয়াজ শুনতে যেমন এটা যেমন মন্ত্র, মায়া মন্ত্র ধ্বনির মতো মনে হয়, ঠিক তেমনি ভাবে কবিও এই কথাই বলতেছেন যে মানুষ যেমন স্বপ্নের ঘরে এরকম মায়া মন্ত্র ধ্বনি শোনে, তব কলকলে জোড়ায় কান আমি ভ্রান্তির ছললে। আমিও তোমার কলকল ধ্বনি শুনে আমার কানটা জোড়ায়নি। কিভাবে জোড়ায়নি? ভ্রান্তির ছলনে জড়ায়নি। মানে ব্যাপারটা বোঝো, মানুষ যেভাবে স্বপ্নের মধ্যে মায়ামন্ত্র ধ্বনি শোনে, বা যে কথা সে শুনতে চায়, যে আওয়াজ সে শুনতে চায়, সে আওয়াজ শুনতে পায়, ঠিক তেমনি ভাবে আমাদের কবিও স্বপ্নের মধ্যে কপোতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। এবং এটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের মধ্যেই তার ভাল লাগে, তার কানটা জোড়ায় যায় তার সুন্দর সুমধুর কলকল ধ্বনিতে। মানে ব্যাপারটা, আমরা একটা গান শুনছি না, স্বপ্ন যাবে বাড়ি আমার, এখানে আমাদের কবি আসলে হোম সিকনেসে ভুগছেন। তার মনে হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, তার শৈশবের কথা মনে হচ্ছে, তার ফিরে যেতে মনে চাচ্ছে তার শৈশবের স্মৃতি বিজড়িত তার সাগরদাড়ি গ্রামে। আর মানুষ যখন অনেক বেশি এগুলো আকাঙ্ক্ষা করে, তখন কি করে? সে স্বপ্ন দেখবে। তা তিনি স্বপ্নে দেখেন যে তিনি ফিরে এসেছেন এই সাগরদাড়ি গ্রামে, তিনি বসে আছেন তার নদীর পাড়ে, তিনি এই নদীর থেকে পানি পান করছেন, এগুলো তিনি স্বপ্নে দেখেন। কিন্তু যদিও স্বপ্ন দেখেন, কিন্তু এই স্বপ্নের ভেতরই তার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, যে হোক না স্বপ্ন, হোক না অবাস্তব, হোক না ভ্রান্তি, তবুও তো আমি আমার স্নেহের, আমার ভালোবাসার, আমার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদের স্পর্শ পেলাম, সংস্পর্শ পেলাম।
এরপর উনি বলতেছেন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। এখন আমাদের কবি দেখো, ছোটবেলায় উনি 1831 সালে, ওনার বয়স যখন অল্প 7 বছর বয়সে উনি কলকাতা চলে গেছিলেন, লালবাজার গ্রামার স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপরে উনি কোথায় যান নাই, মাদ্রাজ গেছেন, লন্ডনে গেছেন, প্যারিস, ভার্সাইতে গেছেন ফ্রান্সের। এসব জায়গাকে নদীর অভাব আছে? এখানে অনেক নদীই তিনি দেখছেন, তাই না? কিন্তু উনি বলতেছেন যে না, আমার যে কোনো নদী হলে আমার হবে না, কারণ সব নদীর তীরে তো আমার শৈশব কাটেনি। আমার শৈশব কেটেছে ওই যশোরের কপোতক্ষ নদীর তীরে। তাহলে আমার ওই নদীর সাথে একটা স্নেহের সম্পর্ক আছে। আমার মায়ের সাথে যেমন আমার স্নেহের সম্পর্ক আছে, ঠিক তেমনি ভাবে ওই নদীর সাথেও আমার একটা স্নেহের সম্পর্ক আছে, যেটা এইসব এখানকার এসব কোন নদীর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। এইসব নদীর পাড়ে আমার শৈশব কাটে নাই। তাই হচ্ছে আমি ওই আমার স্নেহের তৃষ্ণা, আমার যে আদরের আকাঙ্ক্ষা, আমার যে স্নেহাদরের কাতরতা, সেটা কেবলমাত্র এবং কেবলমাত্র কপোতক্ষ নদের পাড়ে এসেই মিটবে। আমার যে তৃষ্ণা যে কোনো নদীর পানিতে মিটবে না, আমার তৃষ্ণা মেটানোর জন্য কপোতক্ষ নদের পানিই লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি বাইরে যতই ফাস্টফুড খাও না কেন, যতই ভালো ভালো খাবার খাও না কেন, বাড়িতে মায়ের হাতের রান্নার মতো এত মজাদার কোনো কিছু আর হয় না। মায়ের হাতের রান্নার অভাব পূরণ করার মতো রেস্টুরেন্ট পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। কবি আসলে কপোতক্ষ নদের ওসিলাতে আমাদের সেই কথাই বুঝিয়ে দিচ্ছেন। এরপরে উনি বলতেছেন, দুগ্ধ সুতিরুতে তুমি জন্মভূমি স্তনে, মানে উনি কি বলতেছেন, তুমি জন্মভূমি স্তনে দুধের স্রোতের মতো। মানে আমাদের মা, আমাদের বাংলা মা, আমাদের এই দেশ, আমাদের দেশটা তো আমাদের মায়ের মতো, আমাদের মাতৃভূমি, আমাদের মা। আর সেই মায়ের বুকের দুধের সাথে তুলনা করতেছেন নদীর পানিকে, কপোতক্ষ নদীর পানিকে। মানে বাংলা যদি হয় মা, কপোতক্ষ নদীর পানি হচ্ছে সেই মায়ের বুকের দুধের স্রোতধারা। দেখো তুলনাটা কোথায় নিয়ে গেছেন উনি। শিশুর জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। আর কপোতক্ষ নদের পানি শিশুর জন্য মায়ের দুধ যেমন প্রয়োজন আহার্য যোগায়, তাকে বাঁচিয়ে রাখে, তাকে শক্তি যোগায়, ঠিক তেমনি ভাবে এই কপোতক্ষ নদের পানি আমাদের কবির জন্য মায়ের বুকের দুধের মতো, তাকে শক্তি যোগায়, তাকে বাঁচিয়ে রাখে, তাকে উৎফুল্ল রাখে। আচ্ছা, তার মানে দেখো এই যে 8 লাইন যে আমরা লিখলাম, এই 8 লাইনে আসলে আমাদের কবি কি বলার কথা বলতেছেন। কবি তো এতদিনে ইংরেজি সাহিত্যিক হওয়ার চেষ্টা করেছিলেন, ইংরেজিতে যে বইও লিখেছেন, আহ তোমার হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট, দ্য ক্যাপটিভ লেডি, কিন্তু সেখানে সফলতা পান নাই। বাংলায় লেখালেখি করে সফলতা পাইছেন, তখন তার বাংলার কথা মনে পড়ছে। কিন্তু মনে যে পড়ছে, কোনো আকুতি মিনতি যে উনি জানাবেন, তার আগে তো এসে বলতে হবে, ভাই কেমন আছেন, বা মা কেমন আছো, তাই না? আমার তোমার কথা আসলে মনে পড়ে, আমি তোমাকে ভুলে যাই নাই। তার এই ভাব, তার কি ভাবের আসলে ভিতরে সৃষ্টি হয়েছে, তার মনের ভিতরে যে ভাবের সঞ্চার হয়েছে, তার প্রবর্তনতা করে নিতে হবে। দেখো এখানে কিন্তু বারবার সেই প্রবর্তনাই তিনি করতেছেন। এই জায়গাটাতে, এই জায়গাটাতে তিনি বলতেছেন যে আমার কথা তোমার কথা আমার সবসময় মনে থাকে। আমি যখনই একা থাকি তখন তোমার কথা বলি। শুধু তাই না, বলতেছে স্বপ্নের মধ্যে আমি স্বপ্ন দেখি যে তোমার তীরে আমি ঘুরতে গেছি। এগুলো সবই ভাবের অবতারণা বলতেছে। উনি বলতেছে যে হচ্ছে আমি বহু দেশে বহু নদ নদী দেখছি, কিন্তু তোমার মতো কেউ না। আমার স্নেহের তৃষ্ণা তোমাকে ছাড়া আর কাউকে দিয়ে মিটবে না, আমার তোমাকেই লাগবে। এই কথাগুলো। তারপরে উনি বলছেন, তুমি কে, নদীকে তুলনা করতেছেন মায়ের বুকের দুধের সাথে। তো এই জিনিসগুলা উনি বলতেছেন কিন্তু 8 লাইনের মাধ্যমে। দেখো তার মানে এই নদীর প্রতি তার স্মৃতিকাতরতার কারণে, সে হঠাৎ নস্টালজিক হয়ে যাওয়ার কারণে তার মনের ভিতর যে ভাবের সঞ্চার হয়েছে, সেই ভাবের প্রবর্তনা কিন্তু এই 8 লাইনে করে দিলেন তিনি। এই 8 লাইনের ভিতর মানে তার কেমন লাগতেছে, কিভাবে তিনি মিস করতেছেন, কি কি মনে পড়তেছে, এগুলো তিনি বলে দিলেন। এইবার দেখো এরপরে চলে আসবেন শতক, 6 লাইন। আর 6 লাইনে কি, সনেটের শতকে হচ্ছে ভাবের, 8 লাইনে যে ভাবের প্রবর্তনা করা হয়েছে সেই ভাবের পরিণতি পাবে। তো দেখো এখানে তিনি কি বলতেছেন, আর কি হ্যাঁ হবে দেখা যতদিন যাবে। মানে উনি সংশয় প্রকাশ করছেন। দেখো শতকের প্রথম লাইনে কিন্তু কবি সংশয় প্রকাশ করছেন। তাহলে কবি সংশয় প্রকাশ করেছেন কোন লাইনে? শতকের প্রথম লাইনে। আর এর আগে অষ্টকের প্রথম দিকে দেখো, মনে করে দেখো, কবি কিন্তু তোমার সংশয় প্রকাশ করেননি, কবি কিন্তু ভ্রান্তির ছলনের কথা বলেছিলেন। এই যে দেখো এইখানে শোনে মায়ান অন্তনরী ভ্রান্তির ছলনে, দেখো এই ভ্রান্তির কথা বলা আছে অষ্টকের মাঝামাঝি জায়গায়, স্বপনের কথা বলা আছে, স্বপ্নের কথা বলা আছে অষ্টকের প্রথম দিকেই।
এগুলো ভ্রান্তির কথা, স্বপ্নের কথা, ছলনার কথা বলা আছে কোথায়? অষ্টকে। আর সন্দেহ করা হয়েছে যে কখনো নদীর সাথে আর দেখা হবে কিনা, তার কপোতাক্ষ নদের সাথে আর কখনো দেখা হবে কিনা, এই কথাটা উনি এনেছেন একদম শতকের প্রথম দিকে। তারপর উনি বলতেছেন প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়ির রূপ কর তুমি। মানে হচ্ছে এখানে বলতেছে প্রজা যেভাবে রাজাকে কর দেয় সেভাবে তুমিও রাজা। রাজা মানে কি? এখানে প্রজারূপ হচ্ছে কপোতাক্ষ নদ, প্রজারূপ হচ্ছে কপোতাক্ষ নদ, আর রাজরূপ হচ্ছে সাগর। তা বলতেছে প্রজা যেমন রাজাকে কর দেয়, তাহলে তুমিও মানে কপোতাক্ষ নদ রাজাকে কর দিবে, রাজাকে সাগর মানে সাগরকে তুমি কর দিতে। কি কর দিত? নদী তো আর টাকা পয়সা নাই, নদীর কাছে আছে পানি মানে বাড়ি। তা কি কর দিত? বাড়ির রূপ কর। তাহলে বাড়ির রূপ হচ্ছে কি? কর। প্রজার রূপ হচ্ছে নদী, রাজার রূপ হচ্ছে সাগর, আর বাড়ির রূপ হচ্ছে কর। আচ্ছা, এরপরে উনি বলতেছেন, তো আমি যখন দেখছি যে তুমি হচ্ছে মানে নদী তো পানি বয়ে নিয়ে সাগরে যায়, তো উনি এটাকে আমাদের মাইকেল মধুসূদন দত্ত তুলনা করতেছেন যে হচ্ছে আহ নদী সাগরকে কর দিচ্ছে। কি কর দিচ্ছে? পানি কর দিচ্ছে। আচ্ছা, এরপরে উনি বলতেছেন এই মনতি গাবে বঙ্গের জনের কানে, মানে আমার একটা রিকোয়েস্ট, আমার একটা মিনতি যে তুমি গাবে বঙ্গের জনের কানে, বঙ্গের জনের কানে এই কথাটা বইলো। কি কথা? শখে সখা রীতে নাম তার এই প্রবাস মজি প্রেম ভাবে লইছে যে নাম তবু বঙ্গের সঙ্গীতে। মনে হচ্ছে আমি আমার বঙ্গের জনের কানে, আমার বন্ধু বান্ধবদের কাছে এই কথাটা বলো। কিভাবে বললো? আমার কথাটা তুমি বলো, জানায়ও তাদেরকে আমার কথা। কিভাবে জানায়ও? যেভাবে আমি তোমার নামটা আমার বন্ধু বান্ধবের কাছে, আমার এই প্রবাস জীবনের বন্ধু বান্ধবের কাছে অত্যন্ত প্রেমময় ভাবে উচ্চারণ করি, সুন্দর করে বলি, প্রেমের সাথে তোমাকে স্মরণ করি, সেইভাবে তুমিও আমাকে ভুলে যাও না, তুমিও আমাকে মনে রাখো। আমি যেমন তোমার কথা আমার বন্ধু বান্ধবকে বলি, তুমিও আমার কথা বঙ্গের জনের কানে মানে বাংলার অধিবেশী যারা আছে আমার সেই সকল বন্ধু বান্ধবের কাছে তুমি আমার কথাটা বইলো। তার মানে দেখো, প্রথমে মনে করার কথা বলছে, আর শেষে এসে বলছে কি আমি যেমন তোমাকে মনে রেখেছি তুমিও আমাকে মনে রেখো। আমি যেমন তোমার কথা আমার এই প্রবাস জীবনে বন্ধু বান্ধবের কাছে বলি, তুমিও আমার কথাটা আমার দেশের লোকজনের কাছে জানায়ও, বলো। এই যে তার এই মিনতি প্রকাশ পাচ্ছে শতকের শেষ দিকে। তার মানে দেখো, ওনার যে ভাবের প্রবর্তন 8 লাইনে হয়েছিল যে নদীটিকে মিস করতেছেন, সেটার পরিণতি শতকে আসছে কিসের মাধ্যমে? পরিণতি পাচ্ছে, পরিণতি পাচ্ছে একটা রিকোয়েস্টের মাধ্যমে যে ভুলো না আমায়, আমিও তোমাকে ভুলিনি, তুমিও ভুলো না আমায়। এই রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু এই ভাবটার শেষ পর্যন্ত পরিণতি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। আর এখন মনে রাখতে হবে যে এটা কপোতাক্ষ নদ কবিতা আসলে কবি মাইকেল মধুসূদন দত্ত লিখছিলেন নস্টালজিক হয়ে, মানে তার শৈশবের স্মৃতি মনে পড়ছিল, তার দেশের কথা তার মনে পড়ছিল, যে কারণে হচ্ছে তিনি নস্টালজিক হয়ে ওই সময় এই কবিতা লিখেছিলেন। তো কপোতাক্ষ নদ কবিতার তাই মূল ভাব অবশ্যই শৈশবের স্মৃতিকাতরতা। আর উনি যখন শৈশবের স্মৃতিকাতর হচ্ছেন, তাহলে শৈশবে যেসব জায়গায় উনি কাটিয়েছেন সেসব জায়গা তিনি মিস করছেন, যেমন যে কপোতাক্ষ নদ, তার মানে তার বাড়ি, তার সাগরদাড়ি গ্রাম, এগুলোকে তিনি মিস করছিলেন। তার মানে তার দেশ প্রেম, তার মাতৃভূমির প্রেমী, তার হোম সিকনেস, এই জিনিসটাও কিন্তু এই কপোতাক্ষ নদ কবিতায় ফুটে উঠেছে। তাহলে শৈশবের স্মৃতিকাতরতা আর মাতৃভূমির প্রতি ভালোবাসা বা মাতৃভূমিকে মিস করা, তার হোম সিকনেস, এটা হলো কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। তো আমাদের যদি প্রশ্ন থাকে, ক্রিয়েটিভ থাকে, আমাদের কিন্তু এই অ্যাঙ্গেল থেকেই আমাদেরকে এই জিনিসটা লিখতে হবে। কিভাবে ক্রিয়েটিভ প্রশ্ন লিখতে হবে ইনশাল্লাহ এরপরে কোনো ক্লাসে আমরা বাংলা প্রথম পত্রের ক্রিয়েটিভ প্রশ্ন লেখার ধরন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমাদের জন্য সুখবর, সেটা হচ্ছে তোমরা যারা 9 এবং 10 নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, সামনেই জুন মাসের শেষের দিকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই কয়েকদিনে 2 মাসে মাত্র 25টি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বাংলা সিলেবাসটা এখানে শেষ করা হবে। অর্থাৎ একটা ক্র্যাশ কোর্স আমি লঞ্চ করেছি। এই কোর্স সম্বন্ধে ডিটেল জানতে চাইলে চলে আসতে হবে ওমেগাতে। ওমেগাটা কোথায়? ওমেগা হচ্ছে আমাদের ঠিকানা ব্লক সি, রোড 5, বাসা নাম্বার 29, বনশ্রী, রামপুরা, ঢাকা। তাহলে সবার দাওয়াত থাকলো, দেখা হবে ইনশাআল্লাহ, হয় এই ক্লাস নেবে, না হলে আবারও কোনো অনলাইন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।